লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া 4 মাস পর ফিরলেন দেশে, আগের চেয়ে অনেকটাই সুস্থ বিএনপি নেত্রী। 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন, আমাদের মনে অনেক অনেক আনন্দ। উনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র করে তুলব। গণতন্ত্র ফিরে পেয়েছি, তাকে আমরা তার হায়াতে আল্লাহ দীর্ঘায়ু করুক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। সাইবার আইনের বিতর্কিত 9টি ধারা বাতিল, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, আইন সংশোধন উপদেষ্টা পরিষদে, ঈদুল আজহায় 10 দিনের ছুটি। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের আগে নির্বাচনকালীন শব্দ যুক্ত করার প্রস্তাব এনসিপির। ভোটারের 16 প্রার্থীর বয়স 23 করার দাবি, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক। জামায়াত নেতা এটিএম আজহারুলের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু, অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছিল দাবি আইনজীবী। এবং সরকারি 14 লাখ সিলিন্ডারের গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে দ্বিগুণ দামে বিক্রি, বিপিসির বিরুদ্ধে হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ দুদকে। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি শান্ত বাজারে। পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। কথা রাখলেন তিনি, দেশের মাটি তার একমাত্র ঠিকানা। নিজের সেই বক্তব্য আরও একবার সত্য প্রমাণ করে 4 মাস পর প্রিয় মাতৃভূমিতে ফিরলেন বেগম খালেদা জিয়া। দেশে ফিরেই লাখো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন। গাড়িবহরের সঙ্গে পথে পথে নেতাকর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড, পতাকা আর ব্যানারে স্বাগত জানান প্রিয় নেত্রীকে। বিস্তারিত জানাচ্ছেন আজহার লিমন। রাজনীতির বাইরেও একটা পরিবারের জন্য এটা বিশেষ মুহূর্ত। টানা 16 ঘন্টার দীর্ঘ সফর শেষে হুইল চেয়ার ছেড়ে পায়ে হেঁটে ঘরে ঢুকছেন বেগম জিয়া। 2 পাশে তার 2 হাত ধরে আছেন 2 পুত্রবধূ। 79 বছর বয়সী, নানা জটিল রোগে অসুস্থ একজন নারী, যিনি আবার এই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তার এতটুকু আকাঙ্ক্ষা পূরণ হতে সময় লাগলো পুরো একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের। ব্যক্তি খালেদা জিয়া, তার পরিবার, একটি দল ও 10-এর দাবি বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দিন। সেই চিকিৎসা নিয়ে বেগম জিয়া ফিরলেন তার রাজনৈতিক অনেক ঘটনার সাক্ষী, স্মৃতি বিজড়িত এই ফিরোজায়। যারা রাজনীতি নিয়ে ভাবেন তারা বলেন বেগম জিয়া ফিরতেই চেয়েছেন সবসময় এখানে, এই বাংলায়। গণঅভ্যুত্থান পরবর্তী দ্বিতীয় স্বাধীনতার এই মৌসুমেও কত প্রশ্ন, ফিরছেন কি তিনি? সব পক্ষের সব প্রশ্নের উত্তর হয়ে তিনি ফিরলেন রাজকীয় বিমানে, আপনজন সফর সংকেদের নিয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার 11:15টায়। দেশে ফিরেই শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ, তার তৃপ্তির হাসি। রওনা হলেন ফিরোজার দিকে, সড়কে নেতাকর্মী জনসমুদ্র তার অপেক্ষায়। সামরিক, আধা সামরিক, বেসামরিক বাহিনীর নজিরবিহীন নিরাপত্তা ছিল, কিন্তু বেগম জিয়ার সাদা রঙের নিশান পেট্রোলটির আরেকটু কাছে পৌঁছাতে তাকে আরেকটু স্পষ্ট করে দেখার আকুতি দেখা গেছে পুরো সড়ক জুড়ে। নিরাপত্তা বাহিনী আর বেগম জিয়ার কর্মী সমর্থকদের এই মধুর লড়াই চলতে থাকে গুলশান অবধি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে 11টার দিকেই, কিন্তু ঘড়ির কাঁটা দুপুর ছুলেও জনাকীর্ণ এই গাড়িবহর অতিক্রম করতে পারেনি 10 কিলোমিটার পথ 1 ঘন্টায়ও। কেন্দ্র থেকে নির্দেশ ছিল নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি, তবু যে যেভাবে পেরেছেন বেগম জিয়ার এই ফেরার দিনের সঙ্গী হয়েছেন মোটর বাইক, ব্যক্তিগত গাড়ি, ছোট ট্রাক কিংবা নিতান্ত পায়ে হেঁটে নেত্রীর গাড়িবহর বরাবর। দুপুর 1:30টার দিকে বেগম জিয়ার গাড়িবহর অতিক্রম করে আর্মি স্টেডিয়াম। জনভোগান্তি এড়াতে অবশেষে পথনকশা অনুযায়ী না গিয়ে নৌবাহিনী সদর দপ্তর দিয়ে গুলশানে নিজ বাসভবনে পৌঁছান বেগম জিয়া। তপ্ত রোদের পর ঝোড়ো হাওয়া, মিছিল, স্লোগান, নেতাকর্মীদের মানব প্রাচীর গড়া সড়ক ধরে পারিবারিক সান্নিধ্য, রাজনীতি আর ভালোবাসার এক ভিন্ন ইতিহাস রচনা করে বেগম জিয়া যখন ফিরোজায় পৌঁছায় তখন ঘড়ির কাঁটায় দুপুর 2টা ছুঁই ছুঁই। 1981 সালের পর যখনই
জাতীয় রাজনীতিতে কোনো সংকট এসেছে তখনই ইতিবাচক ভূমিকা নিয়ে দাঁড়িয়ে গেছেন বেগম জিয়া। অনেক রাজনৈতিক বিশ্লেষক এভাবেই তাকে বিশ্লেষণ করেছেন। এখন একটা দীর্ঘ সফর শেষে যখন উনি আবার এই বাংলাদেশের মাটিতে, তখন রাজনীতির মাঠে নির্বাচন সংস্কার নিয়ে অভ্যুত্থান ঘটানোর শক্তিগুলোর মধ্যে দূরত্ব স্পষ্ট। এখন দেখার বিষয় অভ্যুত্থান পরবর্তী সময়ে জন আকাঙ্ক্ষা পূরণ কিংবা ঐকমত্য সংকট সমাধানের জন্য তিনি কি ভূমিকা নেন। আজহার লিমন, এখন, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থা অনেকটাই স্থিতিশীল, আর অল্প সময়ের মধ্যেই ফিরবেন তারেক রহমান। বিষয়টি জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আর দলের মহাসচিব বলেন তার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে। বিস্তারিত জানাবেন সিফাত শাহরিয়ার। তৃণমূলের পাশাপাশি বিএনপির কেন্দ্র থেকে দিক নির্দেশনা প্রান্তিকে যারা পৌঁছে দেন সেসব নেতৃবৃন্দ ভিড় জমিয়েছেন বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত। গণতন্ত্রের পথে চলমান যাত্রা আরও সুগম হওয়ার প্রত্যাশা তাদের। খালেদা জিয়ার দেশে ফেরা রাজনীতিতে যেমন ভিন্ন মাত্রা যোগ করবে, তেমনি দলকেও আরও সুসংগঠিত করবে বলে আশা তাদের। আলহামদুলিল্লাহ যে তিনি আল্লাহর রহমতে অপেক্ষাকৃত আগের চেয়ে অনেক ভালো আছেন। গণতন্ত্রের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে। এটি বাংলাদেশের সকল গণতান্ত্রিককামী মানুষের কাছে এটি আনন্দের বিষয়। আর নারী নেতৃবৃন্দর চাওয়া আবারও সশরীরে তাদের সম্মুখে থাকবেন তিনি। বলছেন মহিলা দলের জন্য বড় শক্তি খালেদা জিয়া। বাবা মা না থাকলে যে অবস্থা হয়, দলের মাথা উনি দলের অনুপ্রেরণা। সেটা আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত। আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে। উনি সত্যি ঐক্যের প্রতীক। উনি শুধু নারী নেত্রী না, উনি সমস্ত বাংলাদেশের নেত্রী। সমস্ত নারীদের জন্য না, শুধু সমস্ত বাংলাদেশের নেত্রী। সিনিয়র নেতারা বলছেন জাতির মধ্যে ছোটখাটো যে অনৈক্য আছে, খালেদা জিয়ার আগমনে সেটি কেটে যাবে। সে সাথে একটি সুষ্ঠু নির্বাচনের পথও সুগম হবে বলে আশা তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, নেতৃত্ব এবং নির্দেশনায় আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে পেয়েছি। সেই স্পিরিটটাকে ধরে রেখে আমরা গণতান্ত্রিক বাংলাদেশে আইনের অনুশাসন, বাক স্বাধীনতা এবং মানবাধিকার সবার জন্য নিশ্চিত করতে চাই। খালেদা জিয়া আসলে ফ্যাসিবাদের যে পরোক্ষ হুমকিটা এখনো রয়েছে এটা দূর হবে এবং বিএনপি তথা দেশের জনগণ আগের চেয়ে বেশি উৎসাহী এবং উদ্বেলিত হবে। দেশে একটা স্বাভাবিক রাজনীতি থাকবে, দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকব। খালেদা জিয়া বাসায় পৌঁছানোর পর কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেন খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থা অনেকটা স্থিতিশীল। অল্প সময়ের মধ্যেই ফিরবেন তারেক রহমানও। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন, ইউকেতে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। 4 মাস পর এই ফিরোজায় বেগম খালেদা জিয়ার আবার ফিরে আসা দলের জন্য বহুল আকাঙ্ক্ষিত ও সম্ভাবনার। শুধুমাত্র আগামীর রাজনীতি ও গণতন্ত্রের জন্য নয়, বিএনপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন বিদেশি আগ্রাসন ও সার্বভৌমত্ব রক্ষায়ও অগ্রণী ভূমিকা রাখবে বিএনপি চেয়ারপারসন। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। জাতীয় ও দলীয় পতাকা হাতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা হাত নেড়ে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। দলের কর্মীদের কাছে তিনি আপসীর নেত্রী।
স্বৈরাচার বিরোধী আন্দোলন, ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে আপোষ করেননি বলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের কর্মী সমর্থকদের কাছে এ স্বীকৃতি পান। দীর্ঘদিন উন্নত চিকিৎসা বঞ্চিত থাকার পর লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ফেরার পথে এভাবেই কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। রাস্তার দুধারে দাঁড়িয়ে হাত উঁচিয়ে পতাকা নাড়িয়ে ফুল ছিটিয়ে দলের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে দেখা যায় বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকদের। বিশাল গাড়িবহরে তাদের নেত্রীকে দেখা দুরূহ বটে, তবুও রোদ উপেক্ষা করে ফুটপাত, সড়ক বিভাজন রেখায় দাঁড়িয়ে সুস্থ হয়ে ফেরায় অভিবাদন জানাচ্ছেন বেগম জিয়াকে। বলছেন তাদের নেত্রীকে নিয়ে উচ্ছ্বাসের কথা। নেত্রীর আগমন দেশবিরোধী নানা ষড়যন্ত্র কিংবা অপতৎপরতা রুখতে সাহস যোগাবে তৃণমূলে। প্রাণপ্রিয় ম্যাডাম, আমাদের মা এত এই 17 বছর ধরে সে নির্যাতিত হয়েছে, এখন সে এই 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন। আমাদের মনে অনেক অনেক আনন্দ, আমরা খুবই আনন্দিত। স্বৈরাচার শেখ হাসিনা নিষেধাজ্ঞা দিয়েছিলেন যে দলীয় কারোর সাথে দেখা করা যাবে না, কথা বলা যাবে না। তো আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা আজকে পূরণ হতে যাচ্ছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসতেছে। খালেদা জিয়া এই দেশের জন্য যে আন্দোলন, যে কর্মসূচি ঘোষণা করবেন, উনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র করে তুলব। আমরা এখানে অধীর আগ্রহে সকাল 8টা থেকে বসে আছি, শুধু খালি এক নজরে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখার জন্য। রাজধানী কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীদের দাবি, শেখ হাসিনার স্বৈরশাসনের ফলে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন, ফলে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেননি। 4 মাস পর চিকিৎসা নিয়ে ফিরে আসাকে তারা উদযাপন করছেন আগামী দিনে বিএনপির নতুন রাজনৈতিক সমীকরণকে ঘিরে। প্রান্তিকের কর্মীদের প্রত্যাশা, মাঠে ময়দানে ও জনসভায় সরব উপস্থিতি দেখা যাবে তাদের নেত্রীর। গণতান্ত্রিক আমি মানুষ চায় বেগম খালেদা জিয়া আবার পূর্বের ন্যায় সারা জেলায় জেলায় সফর করুক, জনগণের সামনে অবতীর্ণ হোক। আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও ঐক্যবদ্ধ হতে চায় এবং সবাই চায় যে আমাদের বিএনপি পূর্বের চেয়েও অনেক বেশি শক্তিশালী হোক। তার যে গৌরবোজ্জ্বল ভূমিকা অতীতে ছিল, সেটা তিনি বর্তমানেও আছে, ভবিষ্যতেও যেন তিনি রাখতে পারেন। এসবের পাশেও জুবাইদা রহমানকে ঘিরেও আগ্রহ লক্ষ্য করা যায় বিএনপির কর্মী সমর্থকদের মাঝে। এসব কর্মীরা মনে করছেন বিএনপির রাজনীতি আরও চাঙ্গা করতে দেশের মাটিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতির শূন্যতা পূরণ করবে জিয়া পরিবারের এই সদস্য। আমরা আশা করি জুবাইদা রহমান তার যোগ্যতা এবং মেধা দিয়ে এই দলের জন্য, এই দেশের জন্য আরো অনেক কিছু করবেন। নিউ জেনারেশন প্রতীক্ষায় আছে যে উনি এসে অন্তত আমাদের বিএনপিকে অনেক শক্তিশালী করবে, ম্যাডামকে সহযোগিতা করবে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক, পারিবারিক ও মানবিক সংগ্রাম কালের আবর্তে বিএনপির সকল পর্যায়ের সমর্থকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও মনে করছেন দলের প্রাণ তৃণমূলের কর্মীরা। 4 মাস পর লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ফেরার সময় এই বিমানবন্দরের বাহিরে এভাবেই বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। এই কর্মী সমর্থকরা মনে করছেন চিকিৎসা নিয়ে দেশে ফেরা খালেদা জিয়ার এই বাংলাদেশের রাজনীতির আরও গুরুত্ব বহন করবে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা সেটিকে আরও বেগবান করবে। পাশাপাশি মাঠের রাজনীতিতে খালেদা জিয়া সক্রিয় হবেন বলে মনে করছেন এই তৃণমূলের কর্মী সমর্থকরা। বিমানবন্দর থেকে জাওয়াদ মাহমুদ, এখন ঢাকা। 17 বছর পর দেশে ফিরে মাকে দেখতে পান্থপথে স্কয়ার হাসপাতালে গেছেন ডাক্তার জুবাইদা রহমান। সেখান থেকে আমাদের সহকর্মী তরিকুল তারেক যুক্ত হচ্ছেন, তার কাছ থেকে বিস্তারিত জানবো। তারেক, একটু জানাবেন জুবাইদা রহমান কখন নাগাদ হাসপাতালে পৌঁছেছেন? মিম, ঠিক আধা ঘন্টা আগে জুবাইদা রহমান স্কয়ার হাসপাতালে প্রবেশ করেন, যেটা আপনি শুরুতে বলছিলেন যে তার মা সৈয়দা ইকবাল বানু, যিনি আসলে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে গেল 2 মে এই হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আজ যেহেতু জুবাইদা রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন এবং আমরা জানি যে দেশে ফেরার পর সন্ধ্যার বেশ কিছুক্ষণ আগে একটু পর এই হাসপাতালে তিনি প্রবেশ করেছেন এবং তার মার সাথে তিনি সাক্ষাৎ করার জন্য ঢুকেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে দেশে 17 বছর পর
যেহেতু জুবাইদা রহমান এসেছেন এবং 17 বছর পর তার মার সাথে কিন্তু আজ তার সাক্ষাৎ হচ্ছে, যদি অসুস্থ অবস্থায়। তবে আমরা জানতে পেরেছি যে দেশে তিনি যেহেতু ফিরেছেন, তিনি তার মার সাথেই অবস্থান করবেন। তবে এই মুহূর্তে হাসপাতালে তিনি কতক্ষণ আসলে অবস্থান করবেন সেই বিষয়ে আমরা পরিষ্কার কোনো ধারণা এখনো পাইনি। তবে ধারণা করা হচ্ছে যে ঘণ্টাখানেক তিনি অবস্থান করবেন, এরপরে তিনি আসলে ফিরে যাবেন। তবে আরেকটা বিষয় আমরা জানার চেষ্টা করেছি যে আসলে দেশে যেহেতু তিনি ফিরেছেন, তিনি কোথায় অবস্থান করবেন সেই বিষয়টা সম্পর্কে আমরা জেনেছি যে তার মা যেহেতু অসুস্থ, তিনি তার মায়ের সেবায় নিয়োজিত থাকবেন এবং তার মার সাথেই তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এই ঘটনাগুলো আজকে আমি যদি আর একটু আগে যাই, যে আজকে সকাল 11:15টার দিকে যখন জুবাইদা রহমান তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে পৌঁছেছেন এবং পৌঁছানোর পর আমরা দেখেছি যে 17 বছর পর তাদের যে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনের পরে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে স্বাগত জানিয়েছেন। এর পরপরই কিন্তু জুবাইদা রহমান এই স্কয়ার হাসপাতালে এসেছেন এবং তার মার সাথে সাক্ষাতের জন্য এখানে প্রবেশ করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ আইন, দেওয়ানি কার্যবিধি আইন ও সাইবার সিকিউরিটি আইনের সংশোধন করে চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এছাড়া তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের এআই সহ বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে অত্যাধুনিক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এদিকে আগামী 5 থেকে 14 জুন পর্যন্ত 10 দিন সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। মত প্রকাশের কারণে গত 15 বছরে সাইবার সিকিউরিটি আইনে হয়রানির শিকার হাজার হাজার মানুষ। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে শাস্তির বিধান ছিল এই আইনে। 95% মামলা হতো আইনটির 9টি ধারায়। অবশেষে বিতর্কিত 9টি ধারা বিলুপ্ত করে সাইবার সিকিউরিটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে দেওয়ানি কার্যবিধি আইন সংশোধনীরও অনুমোদন দেওয়া হয়। এতে এখন থেকে মৌখিক শুনানি ছাড়াই মামলা দাখিল করা যাবে, ফলে অর্ধেক কমে যাবে মামলা নিষ্পত্তির সময়। এছাড়া বিভিন্ন নির্বাচনী আসনে দীর্ঘদিনের বিতর্ক লাঘবে সীমানা পুনর্নির্ধারণ আইনেরও অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। কয়েকদিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সংশোধিত আইনের সুবিধাগুলো তুলে ধরেন। যে আগের যেটা আইন আছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেটা আমরা বাতিল করে আমরা একটা যুগোপযোগী আইন করব। আমরা সবাই মিলে অনেক কনসালটেশন করেছি, 25 বার আমরা ড্রাফট চেঞ্জ করেছি। সবশেষে আমরা এই আইনের যারা সবচেয়ে বড় সমালোচক ছিল সিভিল সোসাইটি, তাদের সাথে 3 ঘন্টা একসাথে বসে ফাইনাল করেছি, চূড়ান্ত করেছি ড্রাফটটা। আজকে এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে উঠেছিল। ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশের তরুণ ও যুব সমাজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। আগামী জুন-জুলাই থেকে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে পারে বলে জানান তিনি। দেশের যুব উদ্যোক্তাদের সুবিধা, চ্যালেঞ্জ এবং বহুমুখী সমস্যা নিয়ে নিরন্তর গবেষণা পরিচালনা করা এবং গবেষণা প্রতিবেদন ও প্রকাশনা তৈরি করা, যুব উদ্যোক্তাদের কার্যক্রম নিয়মিত পরিবীক্ষণ করা এবং যুব উদ্যোক্তাদের কাজের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পরিমাপ করা। উপদেষ্টা পরিষদের বৈঠকের নেওয়া সিদ্ধান্তের কথা জানিয়ে প্রেস সচিব বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিন সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ঈদের ছুটি শুরুর আগে 17 মে ও 24 মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে। ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। আরাকানে নতুন প্রশাসনের সর্বস্তরের রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব দেখতে চায় বাংলাদেশ। আরাকান আর্মির জন্য এটা টেস্ট কেস। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এই কথা বলেন। সীমান্ত ব্যবস্থাপনার স্বার্থে সীমান্তে ওপারে যারা থাকবে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবার কথাও জানান তিনি। আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন, যেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না, আমরা কখনো সেটা করবো না। এবং এই কাজটা যদি তারা না করেন, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চালিয়ে যাওয়া খুব মুশকিল হবে। আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা কথা বলবো। কে কি বললো যায় আসে না। আমরা একটা স্বাধীন পররাষ্ট্র নীতি প্রণয়ন করেছি এবং সেটা বাস্তবায়ন করছি।
কোনো সরকার যাতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে না পারে সেজন্য তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের আগে নির্বাচনকালীন শব্দটি যুক্ত করার প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এই প্রস্তাব দেয় এনসিপি নেতারা। এছাড়া ভোটারের বয়স 16 আর প্রার্থীর বয়স 23 করার পক্ষে প্রস্তাব দিয়েছে দলটি। একই সঙ্গে কমিশনের ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সিদ্ধান্তে সমর্থন রয়েছে তাদের। আরও জানাচ্ছেন শম্পা বিশ্বাস। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে জাতীয় নাগরিক পার্টির নেতারা। জাতীয় সংসদ ভবনের এলডি হলে মঙ্গলবার সকাল 10:30টায় বৈঠক শুরু হয়। কমিশনের সঙ্গে প্রায় 7 ঘণ্টা বৈঠক করে দলটি। এ সময় রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা ঐকমত্য কমিশনকে হস্তান্তর করা হয়। বৈঠকে ভোটারের বয়স 16 এবং প্রার্থীর বয়স 23 করার প্রস্তাব দেয় এনসিপি। এছাড়া কোনো সরকার যাতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে না পারে সেজন্য তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের আগে নির্বাচনকালীন শব্দটি যুক্ত করার প্রস্তাব দেয় দলটি। মোটামুটি 16 বছর বয়সেই তাদের মধ্যে ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়কে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করার মতো সক্ষমতা তৈরি হয় এবং আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশেও 16 বছরে আসলে তাদেরকে ভোটার করার মতো এবং 16 বছরেই তাদেরকে অ্যাডাল্ট হওয়া বা প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নেওয়ার মতো আইন অলরেডি করা হয়েছে। বিগত বছরে বাংলাদেশে একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হতেন উল্লেখ করে এই ধারায় পরিবর্তন চায় এনসিপি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব দেয়া যাবে বলে মত তাদের। সাংবিধানিক ব্যবস্থা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক পদে নিয়োগ, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, দুদক সংস্কার, স্থানীয় সরকার ব্যবস্থা যেটা আছে এটার সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার। এর আগে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে 15 মের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় দফার আলোচনা শুরু করা হবে। আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। প্রাথমিক পর্যায়ে আমরা চেষ্টা করছি 15 মের মধ্যে প্রাথমিক পর্যায়ের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হওয়ার। এদিকে এনসিপির দেওয়া সংস্কার প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সে নিয়ে কথা বলেননি দলটির নেতারা। পরে লিখিত আকারে বিষয়গুলো জানাবে এনসিপি। মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের পরবর্তী শুনানি বৃহস্পতিবার। প্রথম দিনের শুনানিতে তার পক্ষের আইনজীবী 4টি যুক্তিতে খালাস চেয়েছেন। ট্রাইব্যুনালের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন এটিএম আজহারুলের আইনজীবী শিশির মনির। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে 2014 সালের 30 ডিসেম্বর মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে 1256 জন মুক্তিকামী জনতাকে গণহত্যা, 17 জনকে অপহরণ, শত শত ঘরবাড়িতে অগ্নিসংযোগের মতো 17টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন এটিএম আজহার। আপিল নিষ্পত্তি করে 2019 সালের 23 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড রায় বহাল রাখেন। পরে এই রায়ের বিরুদ্ধে করা হয় রিভিউ আবেদন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। তিনি 4টি আইনি যুক্তিতে জামায়াত নেতার শাস্তি থেকে খালাস চান। এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড আন্তর্জাতিক আইন মেনে হয়নি। রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মামলার প্রমাণ সাক্ষ্য সবই ছিল দুর্বল ও সাজানো। আমরা এই শুনানিতে মূল কথা যেটা বলেছি, প্রথম হলো আমরা বলেছি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে, তিনি এখনও বেঁচে আছেন, তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট করা হয়েছিল।
শিশির মনির যুক্তিতর্কে তুলে ধরেন জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয় সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে, যা উপমহাদেশের বিচারিক ইতিহাসের ব্যতিক্রম ঘটনা। তাড়াহুড়ো করে এই জামায়াত নেতার ফাঁসি কার্যকরের অভিযোগ করেন তিনি। জনাব কাদের মোল্লাকে শর্ট অর্ডারের মাধ্যমে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এই কার্যকর মৃত্যুদণ্ডের প্রসেস এই ভারতীয় উপমহাদেশের 400 বছরের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা কোনোদিন ঘটে নাই। যেহেতু 14 সালের 5ই জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, তাই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্যই তড়িঘড়ি করে শর্ট অর্ডার দিয়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এসব কিছু নিয়ে প্রশ্ন উঠবেই, অতীতে যাদের ব্যাপারে এই ধরনের অবিচার করা হয়েছে, কি ফাইন্ডিং দিয়ে কার্যকর করা হয়েছে, সব কিছুর ব্যাপারেই আমরা আজকে সাবমিশন রেখেছি। জামায়াতের শীর্ষ নেতা এটিএম আজহারের শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাহিদ হাসান, এখন, ঢাকা। সিলিন্ডার গ্যাস বিক্রিতে বিপিসির বিরুদ্ধে 1000 কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। বছরে 14 লাখ এলপিজি সিলিন্ডার গ্রাহক পর্যায়ে সরকারিভাবে সরবরাহ করার কথা বলা হলেও বাজারে এর অস্তিত্ব খুঁজে পায়নি অভিযানকারী দল। তারা বলছেন, বেসরকারি কোম্পানির বোতলে ভরে এসব সিলিন্ডার ডিলার বিপিসির কর্মকর্তাদের যোগসাজশে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। চট্টগ্রামেও একই অভিযোগে অভিযান চালায় দুদক। রকিবুল রাহাতের প্রতিবেদনে বিস্তারিত। কয়েক বছর ধরে দেশে চলছে তীব্র গ্যাস সংকট, তাই বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লাইনের গ্যাসের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়েছে এলপিজি সিলিন্ডার। বর্তমানে দেশে প্রতি বছর প্রায় 3.5 কোটি এলপিজি সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে, যা গৃহস্থলী, হোটেল, রেস্টুরেন্ট, শিল্প এবং পরিবহন খাতে ব্যবহার হয়। 2021 সালে প্রতি মাসের প্রথম সপ্তাহে সৌদি কার্গো মূল্যের সঙ্গে সমন্বয় করে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে আসছে। সবশেষ 4 মে নতুন দর অনুযায়ী 12 কেজি সিলিন্ডারের দাম 1431 টাকা। আর সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির 12.5 কেজি সিলিন্ডারের দাম 690 টাকা থেকে বাড়িয়ে 825 টাকা নির্ধারণ করা হয়েছে। বাজারে এই দামে বিক্রির কথা থাকলেও ভোক্তার কাছে পৌঁছায় না। সরকারি কোম্পানির সিলিন্ডারের সঙ্গে বেসরকারি কোম্পানির দামের পার্থক্য প্রায় অর্ধেক থাকায় এই গ্যাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বিপিসির কার্যালয়ে অভিযান চালায় দুদক। উঠে আসে ভয়াবহ চিত্র। সাধারণ মানুষের কাছে যে গ্যাস 825 টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে 1400 থেকে 1600 টাকা পর্যন্ত বিক্রি করছে অসাধু চক্র। ভুয়া ডিলার হিসেবে ভুয়া লাইসেন্স ব্যবহার করে অথবা সিন্ডিকেটের মাধ্যমে তারা এলপি গ্যাস লিমিটেড থেকে বের করে নিয়ে আসে, অথবা এই 4টা যে প্রতিষ্ঠান আছে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে বের করে নিয়ে এসে তারা এগুলোকে ক্রস ফিলিং করে যে সরকারি যে বোতল আমরা সিলিন্ডার যেটা বলি, সেখান থেকে বেসরকারি যে সিলিন্ডারগুলো আছে সেগুলো বিভিন্ন তারা ব্র্যান্ড নেম অথবা লোগো ব্যবহার করে সেগুলোতে সাপ্লাই করে। বিপিসির হিসাবে প্রতি বছর 14 লাখ বোতল গ্যাস সিলিন্ডার উৎপাদন করে সরকার। অতিরিক্ত 700 টাকা প্রতি সিলিন্ডারে গ্রাহক পর্যায়ে ব্যয় হলে প্রতারকদের হাতে চলে যায় প্রায় 1 লাখ কোটি টাকা। সংস্থাটির চেয়ারম্যান জানালেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা। যেহেতু একটা বড় অভিযোগ এসেছে এবং আমরা দেখছি যে আসলে এই জিনিসটা অধিকাংশ লোকই এইভাবে জানেন না, সেই কারণে আমরা একটু উদ্যোগ নিয়েছি। আমরা বিশেষ করে বিপিসি থেকে এবং মিনিস্ট্রি থেকে একটা কমিটিও করেছি। প্রথমত হচ্ছে এই রিপোর্টিংয়ের উপরে একটা তদন্ত হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে আপনার আমরা এখান থেকে বিপিসি থেকেও যে প্রত্যেক মার্কেটিং কোম্পানিকে চিঠি দিয়েছি, তাদের ডিলার, জেনুইন ডিলার কারা সেটাই করবে। এদিকে অনিয়মের অভিযোগে চট্টগ্রামেও সরকারি বোতলজাতকারী কোম্পানি এলপি গ্যাস লিমিটেড ও পরিবেশক কোম্পানি স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। রকিবুল রাহাত, এখন, ঢাকা। নিয়মিত এবং অনিয়মিত 2 ক্যাটাগরিতে ইতালি কর্মী নেবে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইতালির সাথে অভিবাসন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এই সময় প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, বৈধ অভিবাসন বাড়াতে এই প্রথম 2 দেশের মধ্যে কোনো সমঝোতা স্মারক সই হলো। ইতালির ভিসা সহজ করা, চাকরির সুযোগ বাড়ানো, প্রবাসীদের ভোগান্তি কমানো এবং শিক্ষার্থীদের বৃত্তি বাড়ানো সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। দুপুরে 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিচ তলায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে অফিস কক্ষের কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন তারা। শিক্ষার্থীরা বলেন, গত 3 দিন ধরে এক দফা দাবি নিয়ে আন্দোলন করা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আলোচনায় বসেনি। পরে ক্যাম্পাসে কফিন মিছিল করেন শিক্ষার্থীরা। অবস্থান নেন ভিসির বাসভবনের সামনে। কফিন মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। কিশোরগঞ্জ সহ সারা দেশে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী সহ 5 জন মারা গেছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। দুপুরে প্রবল ঝড় বৃষ্টির সময় হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুর থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এই সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয় ইরিনা, প্রিয়া ও বর্ষা নামে নবম শ্রেণীর 3 শিক্ষার্থী। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য বর্ষাকে কিশোরগঞ্জ মেডিকেলে পাঠানো হয়। অন্যদিকে বজ্রপাতের শিকার হয়ে মাঠে মারা যান এক কৃষক। এছাড়া বজ্রপাতে ঝিনাইদহ ও সুনামগঞ্জে আরও 3 কৃষক মারা গেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজার মানবিক সংকট তুলে ধরে পুলিৎজার পুরস্কার পেলেন ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা। ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করা ইসরায়েলি বাহিনীর হাতে আটকও হয়েছিলেন তিনি। এদিকে ফেন্টালিন মাদক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুলিৎজার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুরস্কার জয়ের তালিকায় আছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস। আরও জানাচ্ছেন তানভীর জনি। ইসরায়েলি হামলায় গাজার ভয়াবহতা হার মানিয়েছে সবকিছুকে। আহত ও গৃহহীন কয়েক লাখ ফিলিস্তিনের আর্তনাদ ভেসে বেড়াচ্ছে গোটা বিশ্বে। গাজা উপত্যকার এমন মানবিক ও করুণ কাহিনী বিশ্বের বুকে তুলে ধরে পুলিৎজার পুরস্কার পেলেন ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা। মার্কিন ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কারে প্রতিবেদন লিখে এই সম্মানজনক পুরস্কার পান আবু তোহা। পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, এখান থেকেই শুরু গল্প বলা, যা চলবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে। এই বাক্য দিয়ে তিনি মূলত শ্রদ্ধা জানিয়েছেন ইসরায়েলি হামলায় নিহত গাজার আরেক কবি রিফাত আল আরিকে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে নির্যাতনের শিকার হয়েছেন কবি আবু তোহা। পরে নির্বাসিত হয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বিশ্বের অন্যতম প্রাণঘাতী মাদক ফেন্টানিলের উপর অনুসন্ধানী প্রতিবেদন করে এবছর পুলিৎজার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফেন্টানিল তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশ নিয়ে 7 পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে সংস্থাটি। সংবাদকর্মীরা তুলে ধরেন কিভাবে সীমান্ত দিয়ে ভয়ঙ্কর এই মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। These chemicals are widely available on the open web. We found ads on SoundCloud. We found ads on LinkedIn and Facebook. গেল বছরের 13 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলার খবর প্রচার করে ব্রেকিং নিউজ শাখায় পুলিৎজার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। গাজা যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সংবাদ কভারেজের স্বীকৃতিস্বরূপ নিউ ইয়র্ক টাইমস পুলিৎজার জিতেছে 4টি শাখায়, যেখানে সুদানের সংঘাত নিয়ে সংবাদ প্রচারের জন্য আন্তর্জাতিক প্রতিবেদন শাখায়ও পুরস্কার পেয়েছে গণমাধ্যমটি। এছাড়া নিউ ইয়র্কার ম্যাগাজিন জিতেছে 3টিতে। বিশ্বের শীর্ষধনী ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের বিষয়ে প্রতিবেদন করে পুলিৎজার গেছে ওয়াল স্ট্রিট জার্নালের ঝুলিতে। গর্ভপাত নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস শাখায় পুলিৎজার পেয়েছে প্রো রিপাবলিকা। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এই পুরস্কার সাংবাদিকতার নোবেল হিসেবে পরিচিত। 1917 সাল থেকে দেওয়া হয় এই পুরস্কার। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সঙ্গীত ও নাটকে বিশেষ অবদানের জন্য পুলিৎজারে ভূষিত করা হয়। কলম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর এই পুরস্কার ঘোষণা করে। তানভীর জনি, এখন বিশ্ব। বিগত 2 বছরে 37 ওয়ানডে খেলে মাত্র 11টিতে জয় পেয়েছে বাংলাদেশ, যার প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। তাই বাংলাদেশকে এখন আর ওয়ানডেতেও ভালো দল বলার কোনো সুযোগ নেই। রুদ্ধদ্বার অনুশীলন কিংবা সাংবাদিকদের উপর বিধিনিষেধ আরোপ করেও কোনো লাভ হবে না যদি না মাঠের ক্রিকেটে উন্নতি না হয়, এমনটাই মত ক্রীড়া সাংবাদিকদের। আরও জানাবেন আরিফুল ইসলাম সাহাব।
হোম অব ক্রিকেটে চলছে হেড কোচ সিনিয়র কোচের সঙ্গে তাওহিদ হৃদয় জাকের আলীদের বিশেষ অনুশীলন। বিভিন্ন পজিশনে থাকা রূপক ফিল্ডারদের গ্যাপ গলিয়ে গলিয়ে শট খেলছেন দুই ব্যাটার। ওভারঅল পরিবেশটা সুন্দর, কিন্তু আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনমনের জের ধরে মনে পড়ছে পুরনো কথা। ক্যালেন্ডারে 2025 সাল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট 19টা বছর ক্রিকেট দুনিয়া প্রদক্ষিণ করে যেন ফিরে গেছে 2006 সালে। মাঝখানে উত্থান পতন আছে, কিন্তু ঘুরে ফিরে সেই 10-এর বৃত্তেই ঘুরপাক খাচ্ছে টাইগার টিম। টেস্ট ও টি-20 পরের কথা, ওয়ানডেতেও কি আর বাংলাদেশকে ভালো দল বলার সুযোগ থাকছে? বাংলাদেশ এখন জিম্বাবুয়ের কাছাকাছি একটা দল আবার ওয়ানডেতে, সেইটা কিন্তু রিফ্লেক্ট হয়েছে 10 নম্বরে নেমে যাওয়ার মধ্য দিয়ে। বাংলাদেশের ক্রিকেট আসলে কোনো লেভেলেই আসলে ভালো না, একটা লো র্যাঙ্কের, অর্থাৎ 6, 7, 8, 9, 10, 6-এ কখনোই ওঠে নাই, 7, 8, 9, 10 এই জায়গার মধ্যে ঘোরাফেরা করেছে। তুলনাটা কোথায় করেছেন? তারা নিজেদের মধ্যে টি-20 এবং টেস্টের মধ্যে করেছেন, তারা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের সঙ্গে তুলনা করে নাই। অধপতনের শুরুটা অবশ্য পাপনের আমল থেকেই। 2022 সালে ইতিহাস সেরা র্যাঙ্কিংয়ে 6 নম্বরে ছিল বাংলাদেশ। এরপর সময়ের সাথে পাল্লা দিয়ে মাঝের সারি থেকে ছিটকে তলানিতে নেমেছে আইসিসির রেটিং। গত 2 বছরে 37 ওয়ানডে খেলে বাংলাদেশের জয় মাত্র 11টিতে। বাংলাদেশ ক্রিকেট দল খারাপ করলে তার প্রকোপ পড়বে ক্রিকেটার, কোচ কিংবা ম্যানেজমেন্টের উপর, কিন্তু সেই প্রকোপটা পড়েছে গণমাধ্যম কর্মীদের উপর। শিকার হতে হচ্ছে নানা রকম বিধিনিষেধের, যেন মাঠের ক্রিকেটটা গণমাধ্যম কর্মীরাই খেলেন। বিশ্ব ক্রিকেটের মান থেকে যোজন যোজন পিছনে পড়া বাংলাদেশ ক্রিকেটের তাতে লাভ হবে কতটুকু? যখন একটা দল ব্যর্থ হয় তখন সব কিছুর উপরে তার প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রতিক্রিয়াটা হয়তো সংবাদকর্মীদের উপরও এখন পড়ছে, তারা তাদের নিজেদের হাইড করার জন্য এই কাজটা করছে। এখন আপনি এই যে 15 মিনিট আপনি দিবেন আর বাকি সময় আপনি এক্সক্লুসিভ প্র্যাকটিস করবেন, এদিক ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ এই প্র্যাকটিস দিয়ে আপনি কী করবেন? কোনো মাধ্যমকে এভাবে রেস্ট্রিক্ট করে দেওয়া অর্থ হলো আপনি শত্রুতা বাড়াচ্ছেন। বিশ্ব ক্রিকেটে কেটে গেছে 26 বছর, সেটা অভিজ্ঞতা নয়, যেন শুধুই সংখ্যা। সময়ের সাথে পাল্লা দিয়ে সুযোগ সুবিধা কিংবা বেতন বেড়েছে টাইগার ক্রিকেটারদের, আর ক্রমাগত অবনতি হয়েছে দেশের ক্রিকেটের। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছি শান্তবাজার শিরোনামগুলো আর একবার। লাখো নেতা কর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া 4 মাস পর ফিরলেন দেশে, আগের চেয়ে অনেকটাই সুস্থ বিএনপি নেত্রী। 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন, আমাদের মনে অনেক অনেক আনন্দ। শুধু খালি এক নজরে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ারে দেখার জন্য গণতন্ত্র ফিরে পেয়েছি, তাকে আমরা তার হায়াতে আল্লাহ দীর্ঘায়ু করুক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। সাইবার আইনের বিতর্কিত 9টি ধারা বাতিল, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধন উপদেষ্টা পরিষদে ঈদুল আজহায় 10 দিনের ছুটি। তত্ত্বাবধায়ক সরকারের আগে নির্বাচনকালীন যুক্ত করার প্রস্তাব এনসিপির, ভোটারের 16 প্রার্থীর বয়স 23 করার দাবি, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক। জামায়াত নেতা এটিএম আজহারুলের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু, অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছিল দাবি আইনজীবী। এবং সরকারি 14 লাখ সিলিন্ডারের গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে দ্বিগুণ দামে বিক্রি, বিপিসির বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের প্রমাণ দুদকের। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।